আমার প্রিয় বায়োকেমিক ভক্তরা, যারা আমার সঙ্গে বায়োকেমিক শেখার জন্য যুক্ত হয়ে আছেন ফেসবুকে বা ইউটিউবে, তাদের উদ্দেশ্যেই আমি প্রতি চেষ্টা করি সপ্তাহে 3-4টা রোগ নিয়ে আলোচনা করার। সময় পেলেই আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি, কারণ আমার প্রোগ্রাম বিশেষ করে শিডিউল করা থাকে কোন দিন কোন ওষুধ আলোচনা করব। হয়তো আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আমার এলিমেন্টারি ডিজিজের রোগগুলো শোনার জন্য। আজকে 20তম রোগ লিভারের ফোড়া। এর আগে আলোচনা করছি লিভার সিরোসিস, সিস্টাইটিস, আরও অনেকগুলো রোগ আলোচনা শেষ করে আজকে আমি উপস্থিত হয়েছি লিভারের ফোড়া নিয়ে আলোচনা করা। প্রশ্ন আসছে, লিভারের ফোড়া হলে আমরা কি করে বুঝব? বোঝার উপায়টা কি? রোগগুলো অনেকটা কাছাকাছি, তবে বোঝার কতকগুলো হয়তো চেষ্টা করব যে লিভারের ফোড়া হলে আমরা কি দিয়ে চিকিৎসা করব এবং কিভাবে চিকিৎসা করব। দেখুন, লিভারের ব্যথা প্রায় সমান, আলাদা করা অনেকটা কষ্টকর। তারপরও চেষ্টা করব কিভাবে আমরা বুঝতে পারি। তাহলে প্রথমেই চলে আসি লিভারের প্রদাহ মানেই হতো ব্যথা, জ্বর, ফুলা অথবা অন্য ট্রাভেলস হওয়া। কিন্তু তাহলে ফোড়ার ট্রাভেলসটা কীভাবে বুঝবো? বোঝার জায়গা হচ্ছে, অনেক সময় ফোড়া একটা লোকালাইজড হয়, অর্থাৎ সীমিত জায়গার ভিতরে ব্যথা করে এবং সেই জায়গাটা গরম থাকে এবং স্পর্শ করতে দেয় না। বলে, স্যার আপনি তো এটা বললেন যে লিভারের ফোড়া নয়, এটা এমনি ফোড়া। লিভারও তাই, সেটার উপরে যতটুকু পারে এফেক্ট করার চেষ্টা করে। তারপরও অনেক সময় হয়তো ছড়িয়ে যায়, কারণ নার্ভগুলো সব জায়গায় ছড়িয়ে থাকে। সেখানে তোমাকে ধরে বুঝতে হবে এটা লিমিটেড জায়গাতে কিনা, তাহলে বুঝবে যে এই প্রদাহটা কোনো না কোনো কারণে হচ্ছে, সেটা ফোড়ার কারণে হতে পারে। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সারা অঙ্গে যদি, সারা লিভার অঞ্চলে যদি সিন পিন ব্যথা করে তাহলে এক জিনিস, আবার ব্যথার সঙ্গে সঙ্গে জ্বর আসলে আরেক জিনিস, ব্যথার সঙ্গে সঙ্গে জন্ডিস হলে আরেক জিনিস, ব্যথার সঙ্গে সঙ্গে বমি হলে আরেক জিনিস। কিন্তু এখানে আমরা কি বললাম, উপরে কতটুকু জায়গা এলাকা জুড়ে যদি হয় গরম থাকে, স্পর্শ করতে দেয় না, হঠাৎ করে ব্যথা শুরু হলো তাইলে আমরা বুঝব যে সেখানে লিভারের ফোড়া তৈরি হতে চলছে। তাহলে কী ওষুধ হবে সেটা আমি পরে বলছি। ক্রিয়ার গণ্ডগোল, তাহলে ফাংশনাল ডিসঅর্ডার হচ্ছে, অর্থাৎ লিভারের কাজ ঠিক মতো করছে না, এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আমরা চিন্তা করব এটা লিভারের ফোড়া। তারপরে চলে আসি ভাইরাল ইনফেকশন এবং ইনফেকশনজনিত কারণে যদি কোনো কিছু হয়ে থাকে, অর্থাৎ যেমন জল বসন্ত, আমরা করোনার কথা বলতে পারি, হামের কথা বলতে পারি। এই সকল ভাইরাল ইনফেকশনের কারণেও অনেক সময় লিভারে ট্রাভেলস করে থাকতে পারে। এটার পরিণতিতে ফোড়া হতে পারে। যদি তুমি ইতিহাস নিয়ে জানতে পারো যে তার কিছুদিন আগে অথবা এইরকম রোগ হয়েছিল, তাহলে ওই এলাকার যদি হয় তাহলে বুঝতেই পারবে যে এটা হতে পারে। আমি এই কথা বলছি না, ওই যে বলছি স্পর্শকাতরতা, জায়গাটা গরম, কিছু লোকাল এলাকা জুড়ে অবস্থিত, লিভারের জুড়ে নয়, কারণ ব্যথা অনেকটা সিস্টাইটিসের মতো, অর্থাৎ লিভার ফাংশন বা লিভার যদি খারাপ হয় সেটা সর্বাঙ্গ জুড়ে থাকে এবং সেখানে সিনসিন হতে পারে, সিভিয়ারও হতে পারে, আবার কমও হতে পারে। কিন্তু লোকালাইজ যদি কোনো জায়গা লিভারের স্থানে হয়ে থাকে, কারণ আমাদের শরীরের ডান দিকে সচরাচর সেটা হয়ে থাকে, তাইলে আমরা বুঝবো। আর ভাইরাল ইনফেকশনের কারণও হতে পারে অথবা তার পরিণতিও হতে পারে। তারপর কি, দীর্ঘদিন যদি আমশা ভোগে, এগুলো যদি থাকে, কারণ আমশার তো এলিমেন্টারি ডিজিজের আমশা একটা অংশ, সুতরাং পিত্ত অথবা লিভারের যে ফাংশন সেটা তো হজমের ক্রিয়া সাহায্য করার জন্য হয়ে থাকে এবং লিভারের কারণেই আমশা রোগ হয়ে থাকে। তাহলে বুঝতে হবে লিভার ফাংশন করছে না, করতে কি আমশা হচ্ছে, এটাকে মনে রাখতে হবে। তারপরে যেটা বললাম সিস্টাইটিস বা কোলাইটিস,
তারপরে চর্মরোগ যদি চাপা পড়ে, চর্মরোগ যদি ইতিহাস থাকে এবং চর্মরোগে যদি চাপা পড়ে এখন ভালো হয়ে গেল, তাহলে বুঝতে হবে সেটা কোথাও না কোথাও গিয়ে হয়তো তার ইনফেকশন বা এফেক্ট দেখা দেয়। এই কারণেই চর্মরোগ চাপা দিতে নেয়। এই কারণে চর্মরোগে ভুগলে রোগীর অনেক সময় উপকার হয়ে থাকে। হয়তো চর্মরোগ দেখতে খারাপ লাগে, খুব খারাপ, এটাকে চিকিৎসা না করিয়ে রাখা ভালো যদি কেউ না জানে। জানলে সিস্টেমেটিক্যালি চিকিৎসা করা উচিত চর্মরোগে, তা না হলে চাপা পড়লেই তার বিপদের কথা আছে। কঠিন রোগ যেমন ম্যালেরিয়া, কালাজ্বর, টাইফয়েড বা অন্য কোনো রোগের কারণেও সেটা হতে পারে। আর আমরা তো আছি অনিয়মের রোগ, অত্যাচার, মদ পান, উগ্র জাতীয় জিনিস সেবন করা এবং অতিরিক্ত ড্রাগসের কারণেও সেটা হতে পারে। অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণেও সেটা হতে পারে। তাইলে আমরা বুঝলাম যে এই সকল কারণগুলো পেলেই আমরা বুঝতে পারবো সেটা লিভারের ফোড়া। চলে আসি লক্ষণটা, অর্থাৎ এই তো গেল কারণ হইতে পারে, এবং লক্ষণটাও হেপাটাইটিস বি এর মতন ওই যে করলাম, ডান দিকে ব্যথা, যন্ত্রণা এবং লোকাল এলাকায়। আর কখনো কখনো জন্ডিস দেখা দিতে পারে লিভারের ফোড়ার কারণে। অর্থাৎ জন্ডিসের তো সচরাচর কোনো ওষুধ নাই, রেস্টই থাকে, তারপরেও আমাদের কাছে ওষুধ আছে, যেটা আমি হয়তো মুখে বললেই সবচেয়ে ভালো, সেটা হলো নেট্রাম সাল। অর্থাৎ লিভার ফাংশনের যত রকমের থাকুক, জন্ডিস মানি লিভার ডিসফাংশনই মানি নেট্রাম সালফ আমাদেরকে দিতেই হবে। ঠিক সে কারণে যদি জন্ডিস হয়ে থাকে, এবং জন্ডিস হলে তো সচরাচর ব্যথা হয় না, কিন্তু জন্ডিসের সঙ্গে যদি ব্যথা হয়, সেই লোকালাইজ জায়গা যদি আমরা বুঝতে পারি যে কোনো এলাকাতে এরকম ঘটনা ঘটতেছে, তাইলে আমরা বুঝে নেব লিভারের ফোড়ার কারণেই এ সকল হচ্ছে। তারপরে চলে আসি বমি ভাব, পিত্ত বমি, অনেক সময় তিতা অথবা সবুজ বর্ণের বমি হয়ে থাকে যদি পিত্তের ফাংশনাল ডিসঅর্ডার হয়। প্রথম অবস্থা অনেক সময় এরকম হতে পারে। ওই যে ব্যথাটার কথা বললাম, তার সঙ্গে যদি পিত্ত বমি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে সেটা হতে পারে। ফোঁড়া, এবার চলে আসি, এই যে ফোঁড়াটা হলো, এটা যদি উপরের দিকে হয় তাহলে লাংস আক্রমণ করতে পারে, নিচের দিকে হলে পেট এবং পেরিটোনাইটিস আক্রমণ করতে পারে। দেখো ভয়ঙ্কর রূপ ধারণ করে যদি সেটা ফোঁড়াটা ফেটে যায়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে প্রথম থেকেই কিভাবে ওষুধ দিয়ে সেটাকে আমরা মিনিমাইজ করে নিতে পারি। কারণ এটা যদি ঠিক মতন চিকিৎসাতেও না হয়, ফেটে যদি দেয়, তাহলে অনেক সময় গুরুতর অবস্থা প্রাপ্ত হয়, রোগীকে অনেক সময় রক্ষা করাও কষ্ট হয়। সেই সুবাদেই প্রথম থেকেই এটি অ্যালার্ট থাকতে হবে। এবং আমরা যদি আমাদের প্রয়োগ মতন ওষুধগুলো প্রয়োগ করি, তাহলে হয়তো না ফেটেও রোগটা বয়ে যেতে পারে। তাহলে কিভাবে বুঝবো, কিভাবে আমরা সেটা চিন্তা করব? তাহলে চলে আসি, আর কি অবস্থা হতে পারে। যেটা বললাম, এত কিছুর পরেও যদি আমরা বুঝতে না পারি, তাহলে ওই যে বললাম এক্স রে করলেও অনেক সময় ধরা খায়। তাহলে আমরা তো সচরাচর প্রথম থেকেই চেষ্টা করব রোগটা যেন অন্যদিকে না করা। এই জন্যেই অনেক সময় একটু ব্যথা হলেই ওষুধ ম্যাকফস দিয়ে হয়তো ব্যথাটা কমে ফেললাম, তাতে করে ক্ষতিও হতে পারে। কীরকম ক্ষতি? ব্যথার কারণে তুমি তো দিলে, ব্যথাটা কী কারণে হচ্ছে তুমিও তো বুঝলে না। এই জন্যেই সবসময় ব্যথার সঙ্গে ওষুধ দিতেই ফেরাম্পস বা ক্যালিমিউর সঙ্গে রাখা উচিত। যদি একদম প্রথমেই ব্যথা হয়, তাহলে ফেরাম্পসটা দিবে সঙ্গে ম্যাকফসে। তার কারণ হচ্ছে ফাংশন প্রথম হইতেই যদি আমরা ফেরাম্পস দিয়ে থাকি, তাহলে সেটা অঙ্কুরেই বিনাশ হয়ে যেতে পারে। কারণ ব্যথা বিনাশ করে দিলেও তুমি বুঝতে পারবে না যে এটা কোন দিকে রূপ নিতে পারে। তারপরে চলে আসি যে ব্যথা তো কমতেছে না, জায়গাটা তো গরম, জায়গাটা তো অনেকটা, তাহলে তার সঙ্গে আমরা ক্যালিমিউর প্রয়োগ করতে পারি। দ্বিতীয় স্টেজের ওষুধ হচ্ছে ক্যালিমিউর। তারপরে যদি বুঝুন যে না, এটা তো ব্যথা এবং মনে হয় যেন এটা ফোঁড়াটা ফাঁকবে অথবা পাকবে, ফেটে যাবে, পাকবে, তাহলে আমরা তার সঙ্গে নেট্রাম সালফ এবং কেলি সালফেট ব্যবহার করতে পারি। দেখো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ওষুধ আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ওষুধগুলো আমরা প্রথমেই ফেরাম্পস, ক্যালিমিউর এবং নেট্রাম সালফ। দ্বিতীয় স্টেজে যদি আমরা বলি ক্যালিমিউর এবং কেলিসাল। তৃতীয় স্টেজে বলি সাইলিশিয়া এবং তার সঙ্গে ক্যালিফস আমরা যোগ করতে পারি। যখন যে কোনো ওষুধ 3 ভাগ করে করার চেষ্টা করবে, প্রাথমিক, সেকেন্ড এবং তৃতীয়। তৃতীয় স্টেজ যেটা ফাটতে পারে, বসতেও পারে, তবে
খুব না বুঝে অনেক সময় সাইলেশিয়া প্রয়োগ করা ঠিক না, কারণ সাইলেশিয়া অনেক সময় ফোড়াকে পেকে ফেটে দিতে পারে, কিন্তু ফেরামফস, কেলিমিউর এগুলো ফোড়াকে বসে দিতে পারে। যদি বেদনা বেশি হয় এবং ফাটার মতন উপক্রম হয় তাহলে বুঝার উপায় কী? যদি অনেক সময় জ্বরও থাকতে পারে, জ্বর যদি হয়, ব্যথা যদি সেরকম হয়, তাহলে বুঝতে হবে, অর্থাৎ অবজারভেশন করতে করতে তুমি বুঝতে পারবে কোন পর্যায়ে আছে। সচরাচর আমি মনে করি সাইলেশিয়া না দিয়েই অন্যগুলো দিয়ে চিকিৎসা করে শেষ করা উচিত বলে মনে করি। তারপরও যদি মনে হয় যে 3-4 দিন হয়ে গেল, তাহলে আমরা সাইলেশিয়া প্রয়োগ করতে পারি। চলে আসি তাহলে এই যে বললাম, অর্থাৎ রোগগুলোর ওষুধগুলোর নাম বললাম, কিন্তু পাওয়ার তো ওই যে বললাম, আমরা তো আর বিস্তারিত পড়ালেখা করি নাই, এই জন্যই আমরা 6X ব্যবহার করার কথা অনুরোধ করব অথবা প্রয়োগ করার কথা বলবো, এর উপরেও না নিচেও না। কিন্তু যারা ডাক্তারি করবেন তারা চিন্তা ভাবনা করে নিম্নমাত্রা থেকে 3X, 4X, 6X, 12X সেই অভিজ্ঞতা নিয়ে ডাক্তারি করবেন, যেন রুগীর কোনো ট্রাভেলস না হয়। সেইভাবে লক্ষ্য রেখেই ওষুধগুলো পাওয়ার বিবেচনা করবেন এবং 6X, 12Xের মধ্যে সেবা দেওয়ার চেষ্টা করবেন। রুগী যেন জটিলতার দিকে না যায়। আমাদের উদ্দেশ্য সেবা দেওয়া এবং জটিলতা যেন না হয়। তাহলে আজকের এই ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ আমাদের এলিমেন্টারি ডিজিজের 20তম ওষুধের আলোচনা শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।